মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডক্টর ইউনূসের জাপান সফরে বাংলাদেশের জন্য কি হতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। এক কথায় যদি উত্তর দেই, কিছুই হতে যাচ্ছে না। এসব সফরে কিছুই আসছে না। আমি একটু রিভিউ করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এ পর্যন্ত গত অগাস্টে ক্ষমতা গ্রহণ করবার পরে কোথায় কোথায় সফর করলেন এবং কি কি অর্জন এসছে আপনারা দেখুন। অগাস্টে তিনি ক্ষমতা নিলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান করলেন এবং সেই যোগদান নিয়ে এমন গালগল্প ছড়ালেন, যোগদান পরবর্তী মুহূর্তে সরকারের পক্ষ থেকে প্রচার করা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান করে বিশ্ব নেতাদের সাথে এবং দাতা সংস্থাদের সাথে বৈঠক করে বাংলাদেশের জন্য অনেক বড় বড় অর্জন এনে দিয়েছেন। প্রায় $7-8 বিলিয়ন ঋণ, সাহায্য, সহযোগিতা আনবার একটা মিথ্যা প্রতিশ্রুতির গাল গল্প বাংলাদেশের মানুষকে শুনিয়েছিলেন। আজকে 10 মাস হয়ে গেছে, $1 বাংলাদেশে আসেনি। এরপরে তিনি নভেম্বরে COP29 জলবায়ু সম্মেলনে যোগদান করেছিলেন আজারবাইজানের রাজধানী বাকুতে। সেই সফরও নিষ্ফল, রাষ্ট্রীয় কোষাগারের অর্থ খরচ করে সেই সফরে কোনো কাজে আসেনি। জানুয়ারিতে তিনি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদান করেছেন। সেখানে সাধারণত ব্যবসায়ী প্রতিনিধি, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান থাকেন না, এমন সম্মেলনে যোগদান করেছেন। তিনি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদান করলেন। তাহলে এখানে তো খুব বড় ধরনের বিনিয়োগকারীদের সাথে তারা দেখা সাক্ষাৎ হলো। বাংলাদেশে তো বিনিয়োগ বিষয় লাভ হয়ে যাবার কথা, হয়েছে? হয়নি। তিনি মার্চে চীন সফর করেছেন। চীন সফর করে বাংলাদেশের অর্জনটা কি হলো, কি আসলো জানি না। আমরা শুধু গাল গল্পের মধ্যে আছি যে চীন তো আমাদের উন্নয়ন সহযোগী বা বন্ধু অনেক আগে থেকেই। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করেছেন বলে যে চীনের সাথে একটা বিশাল সম্পর্কের চেঞ্জ হয়ে গেল, ডক্টর ইউনূস যে চেঞ্জ মেকার এটি তো নয়। চীন যেভাবে কাজ করে সেভাবেই কাজ করছে। এপ্রিলে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে যোগদান করলেন। সেটির অর্জন কি আমরা দেখছি দেশবাসী। এপ্রিলে কাতার সফর, বিশেষ করে উল্লেখযোগ্য কাতার সফর। কাতার হেডকোয়ার্টার, বাংলাদেশ ষড়যন্ত্রের হেডকোয়ার্টার। আমি গতকালকে কাতার নিয়ে, কাতারে কি হচ্ছে নিয়ে একটা ভিডিও দিয়েছি, যে কাতার সফর করলেন। সেখানেও আসলে একটি মূলত এনজিওর সম্মেলনে, আর্টনা ফাউন্ডেশনের সম্মেলনে যোগদান করবার জন্যই তিনি গিয়েছিলেন এবং সেখানে যোগদান করেছেন। এবং সেখানে বাংলাদেশিদের সফরের পর সফর হচ্ছে। এটি নিয়ে আমি কালকে বিস্তারিত বলেছি, আজকে আর বিস্তারিত বলতে চাই না। এই মুহূর্তে প্রধান উপদেষ্টা জাপান সফর করছেন। এই জাপান সফর নিয়েও সরকারের পক্ষ থেকে নানা রকম গাল গল্প বলা হচ্ছে। জাপানেও তিনি গেলেন কিভাবে, সে যাওয়াটা থেকেই যদি একটু বলি যে জাপানে গতকালকে তিনি দুপুর 2:15 পৌঁছেছেন। আগের রাত 2:15 নাগাদ বাংলাদেশ ত্যাগ করে দুপুরে সেখানে পৌঁছেছেন। পৌঁছে সেদিন গতকালকেই বিভিন্ন ফোরামের সাথে বৈঠক করেছেন, সাক্ষাৎকারও দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি আবার নির্বাচনের কথা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে, অর্থাৎ তিনি আগে থেকে যে কথাগুলো বলছেন সেই কথাগুলোরই পুনরাবৃত্তি। আজকে তিনি নিক্কেই ফোরামের সম্মেলনে যোগদান করেছেন। আমি তার আগে একটু বলি যে জাপানে প্রবেশ নিয়ে, জাপানের সাথে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের এদিকে রাষ্ট্রীয় সফর? রাষ্ট্রীয় সফর হলে আমরা কি ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে যে প্রবেশ করলেন সেখানে কি কোনো সরকারের, জাপানের কোনো মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি ছিলেন তাকে রিসিভ করবার জন্য? তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে? তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে? এগুলোর উত্তর যদি বলি তাহলে বলবো যে না। বাংলাদেশের জাপানে বাংলাদেশের যে হাই কমিশন আছে, দূতাবাস আছে, জাপান দূতাবাসের বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্টার দাউদ সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিসিভ করেছেন। অর্থাৎ রাষ্ট্রীয় সফরের চরিত্র এটা নয়। এখানে বলা হচ্ছে সরকারের তরফ থেকে, সরকারের পক্ষ থেকে যে এই সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাতের কথা রয়েছে, দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে সরকারের তরফ থেকে। আদৌ দ্বিপাক্ষিক বৈঠকটি হবে কিনা সেটি বলা কঠিন, কারণ কাতারে গিয়েছেন, কাতারের আমিরের সাথে তার সাক্ষাৎ হয়নি, বৈঠক হয়নি। আবার
আমি আবার একটু পেছনে ফিরে যাই যে এয়ারপোর্টের রিসিপ্ট, এই যে যতগুলো দেশ সফর করেছেন ততগুলো দেশে কোন দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবেশের মুহূর্তে রাষ্ট্রীয় যে প্রোটোকল, যা রাষ্ট্রীয় যে রিসিপ্ট, লাল গালিচা সম্বোধনা, গার্ড অফ অনার এবং রাষ্ট্রীয় প্রোটোকলের যে রেওয়াজ, রাষ্ট্রীয় প্রতিনিধি কোন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী যে রিসিভ করেন একজন রাষ্ট্র অতিথিকে, সেটি কোনো দেশেই আসলে সেই অর্থে ঘটেনি। জাপানেও ঘটেনি। জাপানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, জাপানের সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় দাতা সংস্থার মধ্যে একটি বা জায়গা প্রধানের সাথে সাক্ষাৎকার, আরো বিভিন্ন জায়গায় সাক্ষাৎ, এগুলো সাক্ষাৎ হয়ে আসলে কি হবে? জাপান তো আমাদের অনেক পুরনো বন্ধু, অকৃত্রিম বন্ধু। এই যে একটা ভিডিও দেখলাম সাম্প্রতিক সময়, ডক্টর ইউনূস বলছেন যে জাপানি ভাষা শিখে জাপানে পাঠানো হবে বাংলাদেশের তরুণদের। এগুলো কি জাপানে পাঠানো কি ডক্টর ইউনূসের অর্জন? এটি বাংলাদেশের কূটনীতির অর্জন, বিগত 16 বছরের সরকারেরই অর্জন। জাপানে ইতিমধ্যে কয়েক হাজার কর্মী জাপানে ভাষা শিক্ষা শিখে সেখানে গেছেন। আমার নিজের পরিচিত আত্মীয়স্বজনের মধ্যে জাপানে গেছেন অনেকে। এটি বেশ কয়েক বছর ধরে চালু আছে। এটিতে নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে কিছু করার নেই এবং জাপানের কাছে ঋণ চাইবেন, 7টি সমঝোতা স্মারক সই হবার কথা আছে, ইত্যাদি নানান কথা বলা হচ্ছে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান গেছেন মূলত একটি এনজিওর সম্মেলনে যোগদান করতে, নিক্কেই ফোরামটা হচ্ছে এশিয়ার একটি বিশ্বস্ত ব্র্যান্ড, যা তার মানসম্মত সাংবাদিকতা, ব্যবসায়িক সংবাদ ও তথ্য প্রদানের দক্ষতার জন্য পরিচিত। অর্থাৎ এটা একটা মিডিয়া রিলেটেড এনজিও এবং এটি প্রতি বছর এরকম একটি সম্মেলনের আয়োজন করে। 1995 সাল থেকে শুরু করেছে, সেই বিচারে এবার 30তম সম্মেলন। এই সম্মেলনটিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এনজিও ব্যক্তিত্ব মূলত এই সম্মেলনটিতে যোগদান করবার জন্য তিনি গেছেন। পৃথিবীর যে প্রান্তে সফরে গেছেন এখন পর্যন্ত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা এনজিও, বেসরকারি অর্গানাইজেশন মানে এনজিও। তারপরে কাতারে আটনা ফাউন্ডেশনে গেছেন, কাতারের আমির পরিবারের সদস্যরা সেই আটনা ফাউন্ডেশনের সাথে যুক্ত, সেখানে তিনি গেছেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এনজিও রিলেটেড সফরগুলো করছেন। এতে করে বাংলাদেশের আসলে কি লাভ হবে? বাংলাদেশের কোনো লাভ হবে না। আজ পর্যন্ত 10 মাসে কোনো লাভ হয়নি। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের 7টি সফর, আমি যদি ভুল না করে থাকি, এ পর্যন্ত 7টি সফর, ব্যবসায়ী সম্মেলনে গেছেন, অমুক সম্মেলনে গেছেন, তমুক সম্মেলনে গেছেন, বাংলাদেশের কি লাভ হলো? 10 মাসে বাংলাদেশে বিদেশিদের প্রতি আগ্রহ কেমন, কিংবা বাংলাদেশে বিদেশি বিনিয়োগটা কেমন? নেই, শূন্যের কোঠায়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বারবার সম্মানের কথা বলছি, যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না কেন? বিশ্ব বোঝে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কোন নির্বাচিত সরকার প্রধান নন, রাষ্ট্রপ্রধান নন, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই সম্মানের আসনে আসীন করবে না বিশ্ব। বাংলাদেশে বিনিয়োগ হবে না, কারণ বাংলাদেশে একটা আনস্টেবল সরকার। এই সরকারের আমলে যত কথাই বলুন না কেন, বাংলাদেশে বিনিয়োগ আসবে না। ঠিক তেমনি ভাবে যে জাপান সফর নিয়ে যে গাল গল্প প্রচারণা আসলে কিচ্ছু না, এগুলো নাথিং। আরেকটি বিষয় যে অনেকে হয়তো বলতে চেষ্টা করবেন, এখন এগুলো বলা বলি কমে গেছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরটাই শেষ সফর। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান গিয়ে আর আসবেন না, চলে যাবেন, ওদিক দিয়ে ফ্রান্সে চলে যাবেন। এখন পর্যন্ত সেই অবস্থাটা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে গেছেন, যথা নিয়মে তিনি চলে আসবেন, কারণ তার পেছনে সেনাবাহিনী আছে, তার পেছনে রাজনৈতিক দল আছে, 2-1টা জামাতে ইসলামের মতো রাজনৈতিক দল আছে, আগামীর যারা রাষ্ট্র পরিকল্পনা করছেন তাদের মতো আছেন। সেনাবাহিনী যদি থাকে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে এসেছেন, সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করবেন, তারপরে যাবেন। ডক্টর ইউনূসকে নির্বাচনের জন্য বিশেষ করে বাংলাদেশের একটি অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি বারবার চাপ দিচ্ছে। এই যে গতকালকেও তারুণ্যের সম্মেলনে বিএনপি প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডিসেম্বরে নির্বাচনের দাবি করেছেন। বিএনপির দাবি ডক্টর ইউনূসের কানে পৌঁছাবে না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে একটা ঠিকাদারি নিয়ে আসছেন। সেই ঠিকাদারি কাজের একটা মেয়াদ আছে। এই মেয়াদটা পূরণ না করে এবং ডক্টর ইউনূসের যে এজেন্ডাগুলো বাস্তবায়ন, যে অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, সেই অ্যাসাইনমেন্ট গুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ডিসেম্বর জুন বলছেন, ডিসেম্বর জুনেও যদি এজেন্ডাগুলো বাস্তবায়ন না হয়, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে না। নানা অজুহাত, নানা ছুতে আরো পিছিয়ে যেতে পারে।
আবার যদি এজেন্ডাগুলো বাস্তবায়ন হয়ে যায়, জুনের আগেও বাস্তবায়ন হয়, তাহলে একটা লামসাম নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রস্থান করবে। কাজেই যে এখন যে বিদেশ সফর, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, বিদেশ সফর থেকেই তিনি পলায়ন করবেন, এটি এখনো পর্যন্ত হবে না। আমি আলাপটা শুরু করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরে বাংলাদেশের বয়কটের ডাক সত্ত্বেও ভারত থেকে পণ্য আমদানি বন্ধ করতে পারছে না কেন বাংলাদেশ, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই মুহূর্তে বলা যায় গত 10 মাস আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে ভারত বয়কটের ডাকটি তুঙ্গে, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক তলানিতে। কিন্তু আমাদের আমদানি রপ্তানির চিত্রটা যদি দেখেন, বিস্মিত হবেন। সাময়িক এই 10 মাসে মাঝে মাঝে খানিকটা বিঘ্ন ঘটেছে। 5 আগস্ট সরকার পতনের পরে কয়েকদিন আমদানি রপ্তানি বিঘ্ন ঘটেছে। এরপরেও বিভিন্ন সময় মাঝে মাঝে একটু উত্তেজনা তৈরি হয়েছে। এই যেমন ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই কয়েকদিনও পণ্য রপ্তানি খানিকটা কম হয়েছে, বিভিন্ন সময় মাঝে মাঝে কম হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে এই যে এত টানাপোড়েন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী, একটা বৃহৎ জনগোষ্ঠী ভারত বয়কটের ডাক দেয়, ভারতের সাথে চলবে না, কিন্তু সত্যিকার অর্থে ভারতের পণ্য ছাড়া চলতে পারছে না, চলতে পারে না। পরিসংখ্যান কি বলছে আমরা একটু সেটি দেখে নেই। যে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য বলছে যে এই চলতি অর্থ বছর, ভারতের অর্থ বছর কাউন্ট করা হয় এপ্রিল টু মার্চ, আমাদের যেমন জুলাই টু জুন, ভারতের 24-25, আমি গত কয়েক বছরের পরিসংখ্যানটা যদি বলি, যে 2019-20 সালে অর্থ বছরে ভারত থেকে আমাদের পণ্য আমদানি করতে হয়েছে $8.20 বিলিয়ন। 2020-21 অর্থ বছরে আমাদের পণ্য আমদানি করতে হয়েছে $9.69 বিলিয়ন। 2021-22 অর্থ বছরে আমাদের সর্বোচ্চ, বাংলাদেশের ইতিহাসে 2021-22 অর্থ বছর ছিল সর্বোচ্চ আমদানির বছর, $16.15 বিলিয়ন। 2022-23 অর্থ বছরে $12.21 বিলিয়ন। 2023-24 অর্থ বছরে $11.06 বিলিয়ন। আর এই যে চলতি অর্থ বছর, ভারতীয় অর্থ বছর যেটি গত মার্চে শেষ হয়েছে, হয়ে আবার এপ্রিল মে নতুন অর্থ বছরের 2 মাস চলছে, বিগত অর্থ বছর 2024-25-এর $11.45 বিলিয়ন পণ্য আমদানি করা হয়েছে। অর্থাৎ 2023-24-এর থেকে বেশি পণ্য আমদানি হয়েছে 2024-25। এই যে এবার যদি রাজনৈতিক টানাপোড়েনটা না হতো, গত 10 মাস যাবত রাজনৈতিক টানাপোড়েন, এই আমদানিটাও যেটা হয়েছে সেটা 2021-22-এর যে সর্বোচ্চ আমদানি, অতটা $16 বিলিয়ন না ছুলেও $14 বিলিয়ন, $13-14 বিলিয়ন কিন্তু ছুঁয়ে যেত। আমরা পারছি না কেন ভাই? আমরা তো ভারতের পণ্য বর্জনের ডাক দেই। ভারত আমাদের শত্রু রাষ্ট্র, শেখানো হয় একটি জনগোষ্ঠীকে, কিন্তু ভারত আমাদের সবচেয়ে অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। আমি বারবার ভারতের বন্ধুত্বের কথা স্বীকার করি এবং আমি সত্যিকার অর্থে ইমোশনাল হয়ে যাই। আমার মুক্তিযুদ্ধের কথা যদি চিন্তা করি, তখনই আমাকে একটা কথা যদি কেউ মনে করিয়ে দেয় যে তুমি ভারতকে কেন বয়কট করবা, কেন গালি দিবা, ভারত বিরোধিতা কেন করবা, আমি যদি উন্মাদ হয়ে যায়, আমাকে যদি তাৎক্ষণিক কেউ মনে করে দেয় যে তোমার মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছাড়া তুমি স্বাধীনতা অর্জন করতে পারতে না। তুমি দেখো না, এই যে পাকিস্তানের আরেকটি প্রদেশ বালুচ, 77 বছর যাবত তারা জ্বলছে পাকিস্তানের সাথে। ঠিক তেমনি তুমি পাকিস্তানের আর একটা প্রদেশ ছিল পূর্ব পাকিস্তান। ভারত যদি তোমাকে সহযোগিতা না করতো সেই সময়, তুমি স্বাধীনতা অর্জন করতে পারত না। আমি উন্মাদ হয়ে গেলে এ কথা বলবো, আমাকে যদি কেউ স্মরণ করিয়ে দেয় যে ভারত তোমার স্বাধীনতায় মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল, আমি ভারতের বিরোধিতা কখনোই করতে পারবো না, আমৃত্যু করতে পারবো না। আজকে ভারত বিরোধিতা মুখে এক কথা বলি, বাস্তবে আর এক রকম। পণ্য আমদানি কোনোভাবেই কমেনি। আমরা রপ্তানি কি করেছি সেটিও যদি একটু দেখি, যে ভারত বাংলাদেশ ব্যবসা বাণিজ্য
এতটাই নির্ভরশীল যে ভারতের বাণিজ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী 2021-22 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি করা হয়েছে $1.97 বিলিয়ন, প্রায় $2 বিলিয়ন কাছাকাছি। পরের অর্থ বছরে $2 বিলিয়ন ছাড়িয়ে যায়, অর্থাৎ 2022-23 অর্থ বছরে। 2024-23 অর্থ বছরে তা খানিকটা কমে, $2 বিলিয়ন থেকে একটু কম হয়। আর সর্বশেষ এই যে আমরা যে অর্থ বছরটি শেষ করলাম 2024-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি করা হয়েছে $2 বিলিয়ন কিছু বেশি। অর্থাৎ আমাদের রপ্তানিটা, ভারতের রপ্তানিটাও কিন্তু $2 বিলিয়ন ধারে কাছে। গত কয়েক বছর যাবৎ ধারাবাহিকভাবে এটা ঘটছে। আমি রপ্তানির কথা বলছি না, রপ্তানি বাজার দরকার বাংলাদেশে, কিন্তু আমদানি তো বন্ধ হওয়া দরকার। কেন পারছি না? ভারত থেকে আমাদের কি বেশি আমদানি হয়, আমরা কেন পাচ্ছি না? আমরা চোখে দেখি যে ভারতীয় খাদ্য, ভারতীয় গাড়ি আমদানি হয়, 2 হুইলার, 3 হুইলার কিংবা মোটর গাড়ি কিংবা রেল ইঞ্জিন, কিন্তু সবচেয়ে নেপথ্যে একটা খুব বড় ধরনের প্রোডাক্ট আমদানি করতে হয় বাংলাদেশকে। আমাদের যে গার্মেন্টস শিল্পটা, টেক্সটাইল শিল্পটা চলে। আগে তো টেক্সটাইল, আগে কাপড়টা তৈরি হয়, আগে তো সবার আগে তুলা থেকে সুতা তৈরি হয়, সুতা থেকে কাপড় তৈরি হয়। এই যে কটন মিল, আমাদের যে স্পিনিং মিলগুলো, এই স্পিনিং মিলগুলোর টোটাল খাবারের প্রায় টোটাল আমাদের গার্মেন্টসের মেইন প্রধান প্রোডাক্ট যে তুলা ছাড়া আমাদের সুতা উৎপাদন হবে না, যে তুলা ছাড়া আমাদের কাপড় উৎপাদন হবে না, যে কাপড় থেকে আমরা জামা কাপড় বানিয়ে বিদেশে রপ্তানি করতে পারবো না, এর টোটাল যে চাহিদা, তার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের প্রতিবেদন অনুসারে 2023 পঞ্জিকা বর্ষে বাংলাদেশ যত সুতা আমদানি করেছে বা তুলা আমদানি করেছে, তার মধ্যে ভারত থেকে 84.5%। অর্থাৎ টোটাল আমার গার্মেন্টসের যে চাহিদা, মানে তুলা আমদানি করতে হয়, এর 80 থেকে 85% ভারত থেকে আমদানি করে। হঠাৎ করে রাতারাতি আমি যদি এটা বন্ধ করে দেই, তাহলে আমার রপ্তানি, আমি 85% বিদেশে রপ্তানি করি, রপ্তানি খাতের সবচেয়ে বড় খাত গার্মেন্টস, সেটা একদম ধূপ করে পড়ে যাবে। যার কারণে আমরা চাইলেই ভারত থেকে পণ্য আমদানি বন্ধ করতে পারছি না। এরপরে আমাদের খাদ্যপণ্য আমদানি হয়, তুলার পরেই শীর্ষ আমদানি হচ্ছে খাদ্যপণ্য। এরপরে আমদানি হয় জ্বালানি, বিদ্যুৎ। আপনারা জানেন আদানি, বাংলাদেশের 10% বিদ্যুতের এক আদানি শুধুমাত্র আমাদের সরবরাহ করে, টোটাল বিদ্যুতের 10% সরবরাহ করে। এদিকে ত্রিপুরা থেকে কিছু আমদানি হয়, আমাদের জ্বালানি তেল আমদানি হয়, আর খাদ্যপণ্য তো আছেই বললাম। তো সবকিছু মিলে আমরা হঠাৎ করে কোনোভাবেই, আপনি যত বয়কটের ডাক দেন না কেন, আমি বুঝে না বুঝে, আমাদের ব্রেইন ওয়াশটা এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হয় যে বুঝে না বুঝে আমি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিই। কিন্তু আজকে বয়কট, কালকে কিন্তু আমার বিশ্বাস বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে বিকল্প উৎস খুঁজে পাবো, কিন্তু সেটি দীর্ঘ সময়ের ব্যাপার। ধরুন আজকে আপনার হঠাৎ করে পেঁয়াজের সংকট, বিদেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আমার দেশি পেঁয়াজ আছে, এই দেশি পেঁয়াজ 200 টাকা করে ফেললো। আপনার পাশে ভারত, আজকে এলসি করলে আপনি 3 থেকে 7 দিনের মধ্যে আপনার পেঁয়াজটা ঢুকে যাবে। আপনি যদি তুর্কি থেকে পেঁয়াজ আমদানি করতে যান, সেটা তো 15 দিন, 1 মাস, 2 মাস লেগে যেতে পারে। ভারত থেকে এভাবেই আমাদের সংকটগুলো মেটানো হয়। আমি বারবার বলবো যে আমার গার্মেন্টস পণ্য, আমার তুলা যে উৎপাদন হয় বাংলাদেশে, টোটাল চাহিদার মাত্র 3%, 97% আমার আমদানি করতে হয়। এর মধ্যে 80 থেকে 85% ভারত থেকে আমদানি করতে হয়। আমি বারবার বলে, এগুলো বারবার বলে যাব, আপনারা শুনুন না শুনুন, বুঝুন না বুঝুন। এই যে আমি যে শার্টটা গায়ে দিয়ে আছি, এটি বাংলাদেশ মেড, এর তুলাটা কিন্তু ভারতের। আমি নিশ্চিত করে বলছি যে 85% যেহেতু তুলা আমদানি হয়, অন্যান্য দেশ থেকে কিছু 10-15-12% আমদানি হয়, কিন্তু বেশিরভাগ ভারত থেকে আমদানি হয়। তো কাজে আপনি যদি বলেন যে ভারত বয়কট, ভারত থেকে আমদানি করব না, হবে না, আপনি বাঁচবেন না, আপনি মারা যাবেন। কিন্তু উদ্বেগের কারণ আছে, উৎকণ্ঠার কারণ আছে।
এই যে ভারতের সাথে যে আমাদের কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনের মধ্যেও আমার ব্যবসাটা কিন্তু চলমান আছে, কিন্তু এই কূটনৈতিক সম্পর্কটা এবং এই যে বাংলাদেশে একটা অস্বাভাবিক সরকার যদি দীর্ঘদিন থাকে, সংকট কিন্তু ঘনীভূত হতে সময় লাগবে না। ইতিমধ্যে আমাদের পণ্য ভারতে রপ্তানির সুযোগ, আমাদের প্রধান রপ্তানি পণ্য কিন্তু পোশাক, ভারতে আমরা পোশাকই প্রধানত রপ্তানি করি। এছাড়া আরো কিছু আছে, যেমন খাদ্যপণ্য আছে, প্লাস্টিক পণ্য আছে, ফার্নিচার আছে, এগুলো রপ্তানি করি। আমাদের রপ্তানি কিন্তু বন্ধ হয়ে গেছে ভারতে। স্থল বন্দর দিয়ে রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়েছে ভারত। আমাদেরকে সমুদ্র বন্দর দিয়ে, চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে মুম্বাইতে রপ্তানি করতে হবে সমুদ্রে, অথবা কলকাতায় রপ্তানি করতে হবে। সেটি আমাদের জন্য এক প্রকার অসম্ভবের কারণে বন্ধ করে দিয়েছে। আমরা ভারতে আর রপ্তানি করতে পারছি না। আমাদের বাৎসরিক $2-2.5 বিলিয়ন পণ্য রপ্তানি মাইনাস হয়ে গেল। এই অচল অবস্থা যদি না কাটে, আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ওদিকে ভারত যদি যে কোনো ভাবে এই বাংলাদেশের সাথে যে একটা সহিংসতাপূর্ণ সম্পর্ক, একটা বাজে সম্পর্ক, এই সম্পর্কটাকে লক্ষ্য করে ধীরে ধীরে তারা যদি মনে করে যে বাংলাদেশে আমরা পণ্য রপ্তানি করব না, ভারতীয় ব্যবসায়ীরাও যদি মনে করে যে না, বাংলাদেশ বয়কট, ওরা যেহেতু বয়কটের ডাক দিচ্ছে, আমরা রপ্তানি করব না, তাহলে কিন্তু বাংলাদেশ হঠাৎ করে মহা বিপদে পড়ে যাবে। এগুলো বাংলাদেশের মানুষ বোঝে না, সরকারও বোঝে না। সরকার এত শিক্ষিত, তারা এই মুহূর্তে যারা সরকারে আছে, রাজনৈতিক সরকারের সময় অনেক 8 পাস 5 পাস ম্যাট্রিক পাস লোকজন মন্ত্রী হয়, তাদের কথা তো আলাদা, তারা না হয় বোঝে না, তাদের বিবেকটা ঘুমন্ত। কিন্তু শিক্ষিত মানুষদের বিবেক তো ঘুমন্ত হয় না, জাগ্রত হয়। তাহলে আমরা কি শিক্ষা পেলাম? আমরা তো কুশিক্ষা পেয়েছি। আমাদের এই যে সাধারণ মানুষও বুঝে না বুঝে ভারত বিরোধিতা করে, এটাই তো সঠিক না। আমাদের রাষ্ট্রীয়ভাবে ভারত বিরোধিতার বিরুদ্ধে, ভারত বিরোধিতা না করার পক্ষে প্রচারণা চালানো উচিত। নইলে ভারত যদি আসলে চূড়ান্ত বিচারে মনে করে যে বাংলাদেশকে আর পণ্য রপ্তানি করবো না, আমরা ওদের পণ্য যেহেতু আমরা গ্রহণ করছি না, আমরাও পণ্য পাঠাবো না, বাংলাদেশের কপালে এক বড় ধরনের শনির দশা আছে। আমি জানি না যে এই অবস্থা, এই সরকার থাকাকালীন এই অবস্থা, এই সংকট কাটবে না। নিশ্চয়ই রাজনৈতিক সরকার আসতে হবে, তাহলেই হয়তো কেটে যাওয়া সম্ভব। আমরা প্রত্যাশা করি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি বাংলাদেশের এই সংকট কাটিয়ে দাও এবং আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী